আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে জানবো বিখ্যাত লেখক গিদা মাফাসানি। গিদা মুফাসানি ইনি হচ্ছেন একজন ফরাসি লেখক এবং একজন ঔপন্যাসিক, গল্পকার, সাংবাদিকও বটে এবং ইনি পড়ালেখা করেন আইন নিয়ে। আমরা আজকে তার পূর্ণাঙ্গ কর্মজীবন, সাহিত্য জীবন এবং তার পুরো সাংসারিক জীবন পুরোটা জানার চেষ্টা করব। গি দা মুফাসা 1850 খ্রিস্টাব্দের 5ই আগস্ট ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। এখানে তার যে জন্ম, মৃত্যু এবং কোন দেশের অধিবাসী ছিলেন এসব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। উনি 1850 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে? তিনি 1850 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। অর্থাৎ এদিকে কিন্তু 1838 সালে বঙ্কিম জন্মগ্রহণ করেন, 1899 সালে আমাদের নজরুল জন্মগ্রহণ করেন। আর এই একটা মধ্যবর্তী সময়ে অর্থাৎ 19 শতকে তিনি জন্মগ্রহণ করেন 1850 সালে। মাসটা ছিল আগস্ট এবং তারিখ ছিল 5, অর্থাৎ 5ই আগস্ট 1850 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোন স্থানে জন্মগ্রহণ করেন? তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন, সেজন্য তাকে ফরাসি কবি বলা হয়। তিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেন, সেজন্য তাকে ফরাসি কবি বলা হয়। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। তারপর হচ্ছে কোন শহরে? তিনি ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। তিনি ফ্রান্সের নরমান্ডি শহরে জন্মগ্রহণ করেন। এটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। এখানে যেহেতু একটা বিষয় আসছে ফ্রান্স, ফরাসি, এরকম একটা বিষয় আসছে, তাই এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে আরও কয়েকটা শব্দ আছে। একটা হচ্ছে ফ্রান্স, আরেকটা হচ্ছে ফরাসি, আরেকটা ফার্সি, আরেকটা হচ্ছে ফ্রেঞ্চ, আরেকটা হচ্ছে পেরি। এই শব্দগুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা জানি ফ্রান্স হচ্ছে একটি দেশের নাম এবং সেই দেশের ভাষা হচ্ছে ফরাসি। ফ্রান্স দেশের ভাষা কি? ফরাসি বা ফ্রেঞ্চ। ফরাসি বা ফ্রেঞ্চ হচ্ছে ফ্রান্স দেশের ভাষা। আর ফার্সি যেটা আছে সেটা হচ্ছে ইরানের ভাষা। ফার্সি যেটা আছে সেটা হচ্ছে ইরানের ভাষা। আর যে প্যারিস আছে, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী এবং একে ওদের ভাষায় পেরি বলা হয়। যদিও আমরা ইংরেজিতে প্যারিস বলি, কিন্তু ওরা ফ্রান্সের ভাষায় একে পেরি বলে। এটা কিন্তু মনে রাখবা। তাহলে তিনি একজন ফ্রান্স দেশের কবি ছিলেন এবং ফরাসি ভাষার কবি ছিলেন। সাথে সাথে তিনি কিন্তু একজন ঔপন্যাসিক বা গল্পকারও ছিলেন। এখন তার পুরো নামটা বলবে। তার পুরো নাম হেনরি রেনরি আলবার্ট গিদা মুপাসান্ট। তার পুরো নাম হচ্ছে অনেক লম্বা, হেনরি রেনরি আলবার্ট গিদা মুপাসান্ট। এই মুপাসান্ট বা মুপাসা বাংলার মধ্যে এই নামের বানানটা পরীক্ষার মধ্যে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার এসেছিল। সেটা হচ্ছে MAUPASSANT, মুপাসা। MAUPASSANT, মুপাসা। এটি হচ্ছে তার সংক্ষিপ্ত নাম। তার পিতার নাম হচ্ছে গুস্তাভো দা মুপাসা। তার পিতার নাম হচ্ছে গুস্তাভো দা মুপাসা এবং মায়ের নাম লরালি পোয়েটিবিন। মায়ের নাম হচ্ছে লরালি পোয়েটিবিন। এখানে একটা শব্দ মনে রাখবা, ছেলেদের নামের ক্ষেত্রে কিন্তু মুপাসা শব্দ এবং মেয়েদের নামের ক্ষেত্রে মাদাম শব্দটা দেখতে পাই। মুপাসা কেন? মুপাসা এটা হচ্ছে ছেলেদের সম্মান করার জন্য ফ্রান্সে ব্যবহৃত হয়। ফরাসি ভাষায় ছেলেদের সম্মানের জন্য মুফাসা শব্দটি ব্যবহৃত হয়। ইংরেজির মধ্যে যেমন স্যার ব্যবহৃত হয়, আমাদের বাংলাদেশের মধ্যে জনাব ব্যবহৃত হয়, ঠিক সেরকম ফ্রান্সের মধ্যে সম্মান প্রদর্শনে বা কোনো একটা অভিবাদন জানানোর জন্য এই মুসিয়ে শব্দটি ব্যবহৃত হয়। আর মেয়েদের জন্য মাদাম শব্দটি ব্যবহৃত হয়। মেয়েদের জন্য মাদাম বা ম্যাডাম শব্দটি ব্যবহৃত হয়। আমরা যেমন নেকলেস গল্পের মধ্যে মাদাম লুইসেল মেয়েটির নাম পাই, তারপর হচ্ছে মাদাম ফরেস্টের বান্ধবীটির নাম পাই, আর মশিয়া লুইসেল হচ্ছে যে স্বামী ছিল, কেরানি ছিল, ওর নাম। এটা মনে রাখবা। 1867 খ্রিস্টাব্দে মুপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। 1867 খ্রিস্টাব্দে মুপাসা একটি নিম্ন মাধ্যমিক স্কুলে ভর্তি হন। সেখানে বিখ্যাত ঔপন্যাসিক গুস্তাভো ফ্লাউবিয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে। তাহলে বিখ্যাত ঔপন্যাসিক কার সঙ্গে পরিচয় ঘটে? গুস্তাভো ফ্লাউবিয়ারের সঙ্গে তার পরিচয় ঘটে এবং তার থেকে কিন্তু সাহিত্যে তার পদার্পণ। সেজন্য বলা হয় মুসিয়ের বা মুপাসার গুরুকে, মুপাসার সাহিত্য গুরু হচ্ছে গুস্তাভো ফ্লাউবিয়ার। এটি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রশ্ন। মুপাসার
গুরু হচ্ছে গুস্তাভো ফ্লাবিয়ার এবং তার আরও অনেকগুলো সঙ্গীও ছিলেন। পারিবারিক বন্ধু গুস্তাভো ফ্লাবিয়ার মুফাসার সাহিত্য জীবনে অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হন এবং তার গুরুও ছিলেন এবং তার পারিবারিক বন্ধুও ছিলেন। তাহলে পারিবারিক গুস্তাভো মুফাসার কি ছিলেন? পারিবারিক বন্ধু। এটি কিন্তু একটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই মহান লেখকের নির্দেশনা ও সহযোগিতায় তিনি সাংবাদিকতা ও সাহিত্যের জগতে প্রবেশ করেন। আচ্ছা, তাহলে তিনি সাংবাদিকও ছিলেন, একজন সাহিত্যিকও ছিলেন। এখানে যেহেতু তার কর্মজীবনের একটা ডেটা আনা হয়েছে, প্রসঙ্গটা আনা হয়েছে, আমি যদি বলি তিনি কিন্তু একজন সেনাবাহিনীও ছিলেন। অর্থাৎ যখন ফরাসের মধ্যে ফুরুশীয় যুদ্ধ চলছিল, ওই যুদ্ধের সময় তিনি সেনাবাহিনী হিসেবে যোগদান করেন এবং পরে তিনি নৌ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে একজন সিভিল সার্জন বা সিভিল সার্ভিসের পদে নিযুক্ত হন। ফ্লাবিয়ারের বাসায় মুফাসার পরিচয় ঘটে এমিল জুলা ও ইভান তুর্গনেভ সহ অন্যান্য বিশ্ববিখ্যাত লেখকের সঙ্গে। এখানে আরও দুইজন লেখকের কথা বলতেছেন, যেগুলো তার বন্ধু বলা যায়, সাহিত্য বন্ধু। একজন হচ্ছে এমিল জুলা। এমিল জুলাও হচ্ছে একজন ঔপন্যাসিক। এমিল জুলা একজন ছেলে, ও হচ্ছে কি একজন ঔপন্যাসিক। ইভান তুর্গনেভ হচ্ছে একজন ঔপন্যাসিক এবং নাট্যকার, যেগুলো তার ফ্লাবিয়ারের সঙ্গে বা ফ্লাবিয়ারের বাড়িতে গিয়ে তার পরিচয় ঘটে এদের সঙ্গে। কাব্যচর্চা দিয়ে তার সাহিত্য জীবন শুরু হলেও মূলত গল্পকার হিসেবে তিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেন। তাহলে তার সাহিত্য কি দিয়ে শুরু হয়? কাব্যচর্চা দিয়ে শুরু হয়। প্রতিটা লেখকই কিন্তু কাব্যচর্চা দিয়ে তার লেখা শুরু করেন। এটা কিন্তু একটা প্রাচীন বিধি। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ও আদর্শগত কোনো বিশ্বাসে বিন্দুমাত্র প্রভাবিত না হয়ে তিনি তার সাহিত্য চর্চার জগৎ তৈরি করেন। তাহলে তিনি তার সাহিত্যের মধ্যে ধর্মীয় চাপ নাই, রাজনৈতিক চাপ নাই এবং একজন নিরপেক্ষ বা বস্তুনিষ্ঠ ম্যাটেরিয়ালিস্টিক ভাবে তার রচনাগুলো তিনি লিখতেন। তার বস্তুনিষ্ঠ অর্থ হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক, অর্থাৎ ধর্ম, রাজনীতি ইত্যাদি ঊর্ধ্বে গিয়ে যে লেখা হয়, বৈজ্ঞানিক কল্পনা থেকে বা বৈজ্ঞানিক ভাবনা থেকে যে লেখাগুলো লেখা হয় তাকে বস্তুনিষ্ঠ লেখক বলা হয়। ও নিরপেক্ষতার তুলনা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব বেশি লক্ষ্য করা যায় না। অসাধারণ সংযম ও বিস্ময়কর জীবনবোধ তার রচনাকে তাৎপর্যপূর্ণ করে তোলে। তারপর গিদা মুফাসা 1893 খ্রিস্টাব্দে 6 জুলাই মৃত্যুবরণ করেন। তাহলে তিনি কত সালে মৃত্যুবরণ করেন? 1893 সালে। তিনি জন্মগ্রহণ করেন 1850 সালে এবং মৃত্যুবরণ করেন 1893 সালে, অর্থাৎ মাত্র 43 বছর বয়স পেয়েছেন। আমরা জানি আমাদের সাহিত্যিক যে আমাদের কবি নজরুলও কিন্তু 43 বছর পর্যন্ত বলতে গেলে তার সাহিত্য জীবন ছিল, কারণ এরপরও কিন্তু তিনি একদম নির্বাক হয়ে যায় এবং রোগাক্রান্ত হয়। এই যে মুফাসা ছিলেন, মুফাসা কিন্তু তার মৃত্যুর পূর্ববর্তী সময়ে সিফিলিস রোগে আক্রান্ত হন এবং তিনি কিন্তু এই জন্য একদম মানসিক বিকারগ্রস্ত হয়ে যায় এবং খুবই হতাশাগ্রস্ত হয়। ফলে তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন এবং 1992 সালে, অর্থাৎ তার মৃত্যুর 1 বছর পূর্বে তিনি আত্মহত্যা করতে গিয়ে কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন। এর থেকে কিন্তু তাকে হাসপাতালে রাখা হয় এবং 1 বছর পরে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে এই ছিল কিন্তু তোমাদের পাঠ্য বইয়ে যা দেওয়া আছে গিদা মুফাসা নিয়ে। আমি তার নিয়ে আরেকটু বলার চেষ্টা করব। তিনি কিন্তু একজন ছোট গল্পকার হিসেবে বেশি পরিচিত। তার প্রায় 300-রও অধিক ছোট গল্প রয়েছে, যেগুলো একটি সারপ্রাইজিং এন্ডিং এর জন্য খুবই পরিচিত। অর্থাৎ তার গল্পের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি সারপ্রাইজিং এন্ডিং দেন। যেমন আমরা নেকলেস গল্পের মধ্যে দেখতে পাই, একজন মেয়ে সে কিন্তু 40,000 টাকার একটা গয়নার দানা শোধ করার জন্য প্রায় 10 বছর পর্যন্ত একটা কঠোর জীবন যাপন করে, কিন্তু প্রায় 10 বছর পরে গিয়ে জানতে পারে যার যে স্বর্ণর যে হারের জন্য বা নেকলেসের জন্য সে এতটা জীবন কাটিয়েছে কষ্টের মধ্যে, সেটা ছিল কিন্তু একটা নকল। এর মধ্যে কিন্তু শেষে গিয়ে তাকে সারপ্রাইজ করে দেওয়া হয় এবং তাকে কিন্তু একটা অসমাপ্ত সমাপ্তি দেওয়া হয়। গল্পের মধ্যে একটা অসমাপ্ত সমাপ্তি কিরকম, এখানে কিন্তু শুধুমাত্র হারটা নকল ছিল ওই বলে শেষ করে দেয়। এরপরে ফরেস্টিয়ার বা তার বান্ধবী তার কি প্রতিক্রিয়া ছিল সেটা কিন্তু বলেন নাই। এর ফলে কিন্তু লেখককে যারা পাঠক আছে তারা কিন্তু ভাবতে শিখে যে এরপরে কি হয়েছে এরকম একটা ভাবনা থেকে যায়। অর্থাৎ শেষ হয় না এরকম একটা ভাবনা পাঠকের মধ্যে তৈরি করে দেয়। এটা ছিল তার লেখাগুলোর একটি অনন্য বৈশিষ্ট্য। তিনি 300-রও অধিক ছোট গল্প লেখেন, তারপর 6টি উপন্যাস লেখেন এবং অনেকগুলি কবিতা লেখেন।
তাহলে আরেকটু সামারি করার চেষ্টা করি, যেগুলো মেন কি পয়েন্ট বা পরীক্ষার মধ্যে আসে। সেটা হচ্ছে তিনি জন্মগ্রহণ করেন 1850 সালে। তিনি একজন ফরাসি ভাষার লেখক, ফ্রান্স দেশের লেখক, এবং তার শিষ্য ছিলেন, তার শিষ্য না, তার গুরু ছিলেন ফ্লোবিয়ার। এবং তিনি সিফিলিস রোগে 1893 সালে মাত্র 43 বছর বয়সে মাত্র 43 বছর বয়সে মৃত্যুবরণ করেন।